৩ বছর ১ মাস ১১ দিন। এতগুলা দিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি। অলমোস্ট ৪২৫টার মতো ভিডিও এই পর্যন্ত আপলোড হইছে ইউটিউবে এবং আরো ২ টা মেবি অন দ্য ওয়ে এবং এটা নিয়ে ৩ নাম্বার ভিডিও হবে এবং আজকে আমি দেখলাম যে ফাইনালি ৩ বছর ১ মাস ১১ দিন পর ইউটিউব বলছে যে ভাই এই ইউটিউবারটা খুব সম্ভবত লেজিট, ওকে মনিটাইজেশন দেওয়া উচিত। অ্যান্ড ফাইনালি বয়েজ, চোখের পানি নাকের পানি এক করে আপনাদেরকে বলতে চাই যে আমার মনিটাইজেশন এবিলিটি চলে আসছে বয়েজ। এখন থেকে আপনারা আমার ভিডিওতে অ্যাড দেখতে পারবেন। আমি কি লেগে খুশি হয়ে গেছি আমি জানি না, কিন্তু আপনাদের জন্য ব্যাড নিউজ হওয়ার কথা, বাট যাই হোক আর কি, খুশির নিউজ আই গেস, আমি ইউটিউবার হয়ে গেছি। সো এই খুশিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এবং এই সিরিজে আমরা দুইটা মেশিন লার্নিং অ্যালগোরিদম শিখে ফেলছি এবং ওই 2টা অ্যালগোরিদমের উপরে ছোটখাটো 2টা প্রজেক্টও করে ফেলছি। এবং এই ক্ষেত্রে আপনাদের একটু মেমোরি রিফ্রেশ করতে আমার খুব ইচ্ছা করতেছে। আমরা লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন এই 2টা অ্যালগোরিদমকে শিখছি, যার মাধ্যমে আমরা রিগ্রেশন ডাটা এবং ক্যাটাগরিক্যাল ডাটাকে প্রেডিক্ট করতে পারি। অ্যান্ড এই ক্ষেত্রে এই 2টা মডেলই কীরকম মডেল ছিল জাস্ট একটু ভাবেন, ভিডিওটা পজ করে কিছুক্ষণের জন্য ভাবেন যে এই 2টা মডেল আসলে কীরকম মডেল ছিল। আশা করি আপনারা ভাবছেন উত্তরটা হচ্ছে যে এই 2টাই ছিল লিনিয়ার মেশিন লার্নিং মডেল। এখন আপনাদের মাথায় কোশ্চেন আইতে পারে যে ভাই লজিস্টিক রিগ্রেশন তো লিনিয়ার না। হ্যাঁ ভাই, লজিস্টিক রিগ্রেশনের ইকুয়েশনটা লিনিয়ার না, কিন্তু ওইটা অ্যাপ্লাই হইতেছে তো লিনিয়ার রিগ্রেশনের উপরেই, তাই না? সো ইন দি এন্ড ওইটাও ধরতে গেলে ইন এ সেন্স একটা লিনিয়ার অ্যালগোরিদমই। অ্যান্ড আমার মনে হয় আপনাদেরকে এখন কিছু নন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাথে পরিচয় করা দেওয়া উচিত। এবং সবার প্রথমে সবচেয়ে সিম্পলেস্ট নন লিনিয়ার মেশিন লার্নিং মডেল যেটার কথা আমার মাথায় আসে সেটার নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার। আমার এটা লিখে রাখা উচিত ছিল, নামটা একটু কঠিন, নামটা বড় বড় করে লিখে দিছি আমি। অ্যালগোরিদমের নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার্স এবং এটাকে বাংলা করলে হয় কে আমার কাছের প্রতিবেশী। এবং এই অ্যালগোরিদমটা এক্স্যাক্টলি এটাকেই নির্দেশ করে। এই পুরো অ্যালগোরিদমের মেইন কনসেপ্টটাই হচ্ছে কাছের প্রতিবেশীকে খোঁজা। সো এই ক্ষেত্রে আমি এখানে আপনাদের জন্য একটা সিনথেটিক ডাটা সেটকে তৈরি করে নিছি এবং আমি আমার সেলটাকে রান করে দিব। অ্যাজ অলওয়েজ আমি কোড এক্সপ্লেন করব না যে আমি ডাটা সেট কীভাবে বানাইতেছি, এগুলো আপনারা নিজে থেকেই বুঝে নিতে পারেন। সকল কোডই আমার গিটহাব রিপোতে আছে, জাস্ট কপি করবেন, চ্যাট জিপিটি মারবেন, এক্সপ্লেন করতে বলবেন, এখানে কি হইতেছে খুব সুন্দরভাবে এক্সপ্লেন হয়ে যাবে। এবং আপনারা যদি নিজেদেরকে টর্চার করতে চান তাহলে অবশ্যই আপনারা ডকুমেন্টেশন ঘেটে প্রত্যেকটা মেথডের জন্য আসলে কি হইতেছে সেটা নিজে নিজে বুঝে নিতে পারেন। এবং আমার মনে হয় ডকুমেন্টেশন ঘাটলেই সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনারা চ্যাট জিপিটি মারার থেকে। সো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ লার্নার, চ্যাট জিপিটি ইজ নট গুড ফর ইউ। ওইটা থেকে 10,000 মাইল দূরে থাকেন এবং ডকুমেন্টেশন পড়া শুরু করেন। ওইটাই আপনার সবচেয়ে বড় অ্যাসেটে রূপান্তরিত হবে একদিন। অ্যান্ড এই বলে আমার বক্তব্য শেষ করলাম, অনেক লম্বা ইন্ট্রো দিয়ে ফেলছি আজকে। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কাছে একটা সুন্দর ডাটা সেট আছে, আমি ডাটা সেটের পুরোটাকে দেখতে চাই। অ্যান্ড আমি এখানে একটা সিনথেটিক ডাটা সেটকে তৈরি করে নিছি, যেটার ভেতরে ফিচার 1 আছে, ফিচার 2 আছে এবং একটা টার্গেট কলাম আছে। অ্যান্ড এখন আমরা নর্মালি কি করি, আমি এখানে যেহেতু টার্গেট কলাম নির্ধারণ করে দিছি, আমরা জানি যে এটা আমাদের টার্গেট কলাম, আমরা ডাটা কালেক্ট করে ফেলছি, টার্গেট কলাম সিলেক্ট করে ফেলছি, তারপরে স্টেপ কি, ডাটা অ্যানালাইজ করা। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের 2টা কলাম আছে, সেহেতু আমি এই 2টা কলামের ভেতরে সম্পর্ককে দেখতে চাই। সো আমি অ্যাজ এ বোকাশোকা ডাটা অ্যানালিস্ট খুব সুন্দরভাবে সিবর্নকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো ইম্পোর্ট করব সিবর্নকে অ্যাজ SNS এবং আমি এখানে ম্যাটপ্লটলিবকেও ইম্পোর্ট করে নিয়ে আসা পড়ছি। অ্যান্ড এখন আমি একটা স্ক্যাটার প্লটকে তৈরি করব যেন আমি আমাদের এই 2টা কলামের সম্পর্কটাকে একটু বুঝতে পারি। সো SNS ডট স্ক্যাটার প্লট মেথডটাকে এখানে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি ডাটাকে পাস করে দিতে পারি। ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা। আমি এক্স অক্ষ বরাবর ফিচার 1কে দেখতে চাই এবং ওয়াই অক্ষ বরাবর আমি দেখতে চাই
ফিচার 2 কে। সো আমি এখানে ফিচার লিখে দিছি ভুল করে। সো সিম্পলি এটাকে কোটেশনের ভেতরে ঢুকাই দিব। কি হইতেছে আই হ্যাভ নো আইডিয়া, কি কম্বিনেশনে চলে আসলাম। ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সেস। সো ফিচার আন্ডারস্কোর 1 টাকে দেখতে চাই, আমার ফিচার গায়েব হয়ে গেছে। ওয়াও, এন্ড এখন সবকিছু গায়েব হয়ে গেছে। কি করতেছি আমি? ফিচার আন্ডারস্কোর 1 মনিটাইজেশন অন হয়েছে, তো এই কারণে মনে করেন মনের ভেতরে খুব উথাল পাথাল চলতেছে, এই কারণে সব আওলায় যাইতেছে। সো এই ক্ষেত্রে ফিচার 1 এবং ফিচার 2 কে আমি এখানে দিয়ে দিব ফিচার আন্ডারস্কোর 2, এন্ড আমি এখানে এক্সট্রা আরেকটা আর্গুমেন্টকে ব্যবহার করব, যেটা ম্যাটপ্লটলিবের একটা আর্গুমেন্ট। আমাদের ডাটা পয়েন্টগুলোকে একটু বড় করে দেখার জন্য আমি s ইজ ইকুয়ালস টু 100 দিয়ে দিতে পারি। এর মাধ্যমে আসলে বুঝাবে আমাদের ডাটা পয়েন্টগুলোর সাইজটা যেন একটু বড় বড় দেখায়, এবং এটার আসল মেজারমেন্টটা কত ওইটা আমি জানি না, জাস্ট 100 দিয়ে দিছি, তাহলে একটু বড় বড় দেখাবে। এবং আমি একটু রান করে দিব, রান করলেই আমাকে এখানে একটা এরর দেখাবে যে ডাটা নাই আমার কাছে, কারণ আমি এটার নাম দিছি ডিএফ। অলরাইট, সবকিছু গুলা ফেলতেছি আমি। তো আমাদের ডাটা ফ্রেমের নাম দিছি আমি ডিএফ, কিন্তু লেক্সি ডাটা। ওয়াও, এবং আমাদের ডাটা ফ্রেমটাকে আমরা এখানে খুব সুন্দরভাবে স্ক্যাটার প্লটে দেখতে পারতেছি। ফিচার 1 ভার্সেস ফিচার 2 তে আমি এই জায়গায় কোনো ধরনের প্যাটার্ন বুঝতে পারতেছি না, যদিও দেখা মনে হইতেছে যে এটার ভেতর একটা লিনিয়ার সম্পর্ক আছে, থাকতে পারে, কিন্তু এই যে ডাটা পয়েন্টগুলো এগুলো একটু বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, এবং এই কারণে আমার সন্দেহ হইতেছে যে হয়তোবা এখানে কোনো ধরনের সম্পর্ক নাই। এবং আমি একটু উপরে চলে আসব আমাদের ডাটাটাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য। আমাদের এই ডাটা ফ্রেমের ভেতরে আমি টার্গেট কলামে 2টা ক্লাসকে দেখতে পারতেছি, এবং যদি আমাদের এই টার্গেট কলামের সাথে ফিচারগুলোর কোনো ধরনের রিলেশনশিপ না থাকে, তাহলে আসলে আমরা এই ডাটা ফ্রেম থেকে ভালো কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না। আমরা কোনো মডেল দিয়েই আসলে ভালো একটা রেজাল্টকে কোনোভাবেই এক্সপেক্ট করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার জাস্ট কিউরিওসিটি হইতেছে যে ডাটাটা কি এরকমই অগোছালো কিনা, একটু ভালোভাবে বুঝতে ইচ্ছা করতেছে। সো এই ক্ষেত্রে আমি কি করব, খুব সুন্দরভাবে হিউটাকে সেট করে দিব টার্গেটে, জাস্ট আমার কিউরিওসিটি মেটানোর জন্য, অন্য কিছু না। এবং এটা আমি কমপ্লিটলি আনপ্ল্যান্ড অবস্থাতে করতেছি, উইঙ্ক উইঙ্ক। অ্যান্ড আমি যদি এখন রান করি, তাহলে দেখতে পারবো হোয়াট, আমাদের ডাটাতে আসলেও প্যাটার্ন আছে। এটাও কি আদৌ সম্ভব? কিভাবে হইল এইটা? শুরুতে তো দেখছিলাম যে ডাটা সব অগোছালো। আপনারা যদি লিটারালি দেখতে পারতেন যে আমি আমার হাতটাকে কিভাবে নাড়াইতেছি, মনে হইতেছে আমি একটা রোবট। সো যেহেতু আমার কাছে কোনো ক্যাম নাই, সেহেতু আমি কোনোভাবেই আপনাদেরকে ওইটা বলতে পারবো না, তাই মুখেই বললাম, ভিজুয়ালাইজ করে নেন। একটা হাবাগোবা ছেলে রোবটের মতো হাত চালাইতেছে এবং আইরনিক্যালি কথা বলতেছে, জাস্ট ইমাজিন করে নেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা আমাদের হিউটা সেট করে দেওয়ার পর এখন খুব সুন্দরভাবেই একটা ডিস্টিংশনকে দেখতে পারতেছি। আমাদের ফিচার 1 এবং ফিচার 2 আমরা কোনো ধরনের হিউ ছাড়া যদি দেখি, তাহলে সেটাতে প্যাটার্ন বোঝাটা কঠিন। কিন্তু যখন আমি টার্গেটটাকে হিউ আকারে সেট করে দিলাম, তখন আমি একটা ক্লিয়ার ডিস্টিংশনকে এখানে বুঝতে পারতেছি, এবং আমরা এখান থেকে শিওর হইতে পারি যে এটা দিয়ে একটা মডেল ট্রেন করা পসিবল। সো আসেন লজিস্টিক রিগ্রেশন ইউজ করে একটা মডেল তৈরি করে ফেলি। আমি মজা করতেছি, ভিডিওটা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম নিয়ে আমি কোনোভাবেই লজিস্টিক রিগ্রেশন এখানে ব্যবহার করব না, এবং আপনাদেরকে এখন বুঝাইতে হবে যে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো আমি এই ইমেজটাকে একটু কপি করে নিব এবং এক্সক্যালিড্রোতে খুব সুন্দরভাবে আমি চলে আসবো। আমার মনে হইতেছে আমি সুন্দরভাবে ওয়ার্ডটাকে অনেক বেশি ব্যবহার করি আমার দৈনন্দিন কথাবার্তাতে এবং ভিডিও বানাতে। আপনাদের ইরিটেটিং লাগলে আমার কিচ্ছু করার নেই, বিকজ ইট ইজ হোয়াট ইট ইজ, অ্যান্ড দ্যাট ওয়াজ ক্রিঞ্জ। যাই হোক, সো আমাদের এখানে একটা সুন্দর স্ক্যাটার প্লটকে দেখতে পারতেছি, এবং আমরা ক্লাস এ এবং ক্লাস বি এর জন্য খুব ওয়েল ডিফাইন্ড একটা ডিস্টিংশন এখানে দেখতে পারতেছি, রাইট? একেবারে মাঝখান বরাবর একটা স্প্লিট এখানে আছে। অ্যান্ড আমরা এখন একটু একটা থট এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। ধরেন আপনি এখন একটা মডেলকে এখানে তৈরি করে নিছেন। ধরেন আপনার ফিচার 1 এবং ফিচার 2 এর ভ্যালু অনুযায়ী একটা ডাটা পয়েন্ট ঠিক এই জায়গাটাতে আছে। আপনি কি বলতে পারবেন যে এই ডাটা পয়েন্টটা আসলে কোন টার্গেট ক্লাসের আন্ডারে পড়বে? খুব ক্লিয়ারলি আমরা এটাকে বলতে পারবো, তাই না? এটা যেহেতু আমাদের এই ডাগের বাঁ দিকে আছে এবং এর আশেপাশে সকল ভ্যালু যেহেতু ক্লাস এ কে ইন্ডিকেট করতেছে, সেহেতু এইটাও ক্লাস এ এর আন্ডারেই হওয়ার কথা, তাই না? সেম টু সেম জিনিসটা।
যদি আমি এখানে দিই, জাস্ট এখানে একটা ডাটা পয়েন্ট আছে, কল্পনা করে নিই, তাহলে আমরা বলতে পারি যে এটা ক্লাস বি এর আন্ডারে আছে, কারণ এর আশেপাশের সকল ডাটা পয়েন্টগুলো ক্লাস বি এর আন্ডারে আছে। এখন আমরা এখানে একটা টুইস্ট দিব। আমি একটা ডাটা পয়েন্টকে ঠিক এই লাইন বরাবর দিয়ে দিলাম। এখন আপনার জন্য কোয়েশ্চেন যে এই সবুজ ডাটা পয়েন্টটা কোন ক্লাসের আন্ডারে পড়তে পারে? আপনার লজিকে কি মনে হয়, এটা কি ক্লাস বিতে পড়বে নাকি এটা ক্লাস এতে পড়বে? আপনারা কি করবেন? আমার যদি ভাবতে হতো, আমি সবার প্রথমে ভাবতাম যে এই ডাটা পয়েন্টটা কোন ক্লাসের সবচেয়ে কাছাকাছি আছে। আমি এদিক থেকে দেখতে পারতেছি যে খুব সম্ভবত এই ডাটা পয়েন্টটা ক্লাস বি এর কাছাকাছি আছে। সো আমি জাস্ট ইনটুইশন থেকেই বলে দিলাম যে এটা ক্লাস বি। কিন্তু আপনার অন্য কোনো রিজনিং থাকতে পারে। আপনি এরকম ধরতে পারেন যে এই ডাটা পয়েন্টের আশেপাশে কতগুলো অন্য ক্লাসের জিনিসপাতি আছে, সেগুলোকে কাউন্ট করব, তারপরে যেই ক্লাসটা সবচেয়ে বেশি হবে সেটার আন্ডারে আমি ক্লাস নির্ধারণ করে দিতে পারি, তাই না? সো এই জিনিসগুলা আমরা জাস্ট নর্মালি চিন্তা করতেছি, এবং এ নিয়ারেস্ট নেবারটা এক্স্যাক্টলি সেম টু সেম এই চিন্তারই একটা অ্যালগোরিদমিক ফর্ম। সো এটা আর একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখার জন্য আমি এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব এবং ডাটা পয়েন্টটাকে ঠিক এই বরাবর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্টটা, এবং এই ডাটা পয়েন্টটা যখন আমরা কে নিয়ারেস্ট নেইবরের মাধ্যমে কোন ক্লাসের অন্তর্বর্তী হবে সেটাকে বের করার চেষ্টা করব, তখন আমাদের অ্যালগোরিদমটা কি করবে? সবার প্রথমে এই ডাটা পয়েন্ট থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা পয়েন্টের দূরত্বটাকে সবার প্রথমে খুঁজে বের করবে। সো আমি কিছু লাইন টাইনা নিব এখান থেকে, এবং এখানে আমি আমাদের এই ডাটা পয়েন্ট থেকে কিছু ডাটা পয়েন্টে লাইন টানার চেষ্টা করছি, এবং এই ক্ষেত্রে আসলে আমার সবগুলা ডাটা পয়েন্টের জন্যই লাইন টানা উচিত ছিল, কিন্তু আমি এখানে সবগুলোর জন্য লাইন টানলে অনেক সময় পার হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি ওটা করি নাই, কিন্তু জাস্ট আপনারা কল্পনা করে নেন যে সবগুলা ডাটা পয়েন্ট থেকে ডাইরেক্টলি আমাদের এই ডাটা পয়েন্টের জন্য একটা ইনভিজিবল লাইন টানা আছে, এবং আমাদের অ্যালগোরিদমের কাজ হবে এই লাইনগুলার দৈর্ঘ্যটাকে খুঁজে বের করা, এবং ধরে নেই যে এই ডাটা পয়েন্টগুলোর জন্য সে কিছু ডিস্টেন্স পাওয়া গেল। জাস্ট এখানে আমি কিছু ডিস্টেন্সকে নিয়ে নিছি আমাদের এই ডাটা পয়েন্ট থেকে 3, 5, 7, 1, 4, 6, এবং এখন আমার অ্যালগোরিদমটা কি করবে? এই প্রত্যেকটা ডাটা পয়েন্টের মধ্য থেকে সবচেয়ে কম দূরত্বে থাকা ডাটা পয়েন্টগুলোকে বাইছা নিবে এখান থেকে। সো ধরলাম যে আমরা 3টা ডাটা পয়েন্টকে চাই। সো এখানে আমি 3টা ডাটা পয়েন্টকে চুজ করে নিলাম। 1, 3, 5, আমার 5 নেওয়া উচিত হয় নাই, 4 ছিল যেহেতু, সবচেয়ে ক্লোজ হবে 4টা। সো এই ক্ষেত্রে আমি এখানে 1, 3, 4 এই 3টা ডাটা পয়েন্টকে পেয়ে গেছি, এবং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই 3টা ডাটা পয়েন্টের যে ক্লাস, সেটার যে কোনো একটা হবে আমাদের এই ডাটা পয়েন্টের ক্লাসটা। সো ধরে নেই আমাদের 3 ডিস্টেন্সে থাকা যে ডাটা পয়েন্ট আছে ওইটার ক্লাস হচ্ছে এ, 1 ডিস্টেন্সে যেটা আছে সেটার ক্লাস হচ্ছে বি, 4 ডিস্টেন্সে যেটা আছে সেটার ক্লাস হচ্ছে এ। জাস্ট আমি ধরে নেই, অ্যান্ড এই ক্ষেত্রে যেহেতু আমার কাছে 2বার এ আছে এবং 1বার বি আছে, সেহেতু এটাই কি আসলে সঙ্গত কারণ না যে আমি জাস্ট ধরে নিতে পারি যে আমাদের এই ডাটা পয়েন্টটা এ ক্লাসের আন্ডারে পড়ে, যেহেতু এ 2বার আছে, কারণ এ ক্লাসটা হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এবং এটাই হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের মেইন কনসেপ্টটা। জাস্ট আমরা আমাদের ডাটা পয়েন্ট থেকে অন্য সকল ডাটা পয়েন্টের ডিস্টেন্সকে বের করব, এবং সেই ডিস্টেন্সকে সর্ট করার পর কিছু সংখ্যক ডাটা পয়েন্টকে চুজ করে নিব। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের অবশ্যই নিয়ারেস্ট ভ্যালুগুলোকে নিতে হবে। এই কারণেই আমি ছোট থেকে বড়তে সর্ট করে নিলাম, এবং আমরা এই ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো ডাটা পয়েন্টগুলো থেকে কিছু সংখ্যক ডাটা পয়েন্টকে চুজ করে নিলাম শুরু থেকে, এবং সেগুলোর ভেতরে যেই ক্লাসটা মেজরিটি হবে এটাকে বলা হয় মেজরিটি ভোটিং। এবং আপনাদের এই টার্মিনোলজিটা মনে রাখা খুবই জরুরি, কারণ এইটা পরবর্তীতে আবারও রিঅ্যাপিয়ার করবে, জাস্ট ফেরত আসতে থাকবে এই মেজরিটি ভোটিং জিনিসটা। সো মেজরিটি ভোটিং জিনিসটা হচ্ছে যেইটা বেশিবার আসবে ওইটাই হচ্ছে আমাদের মেইন, এবং এই ক্ষেত্রে আমরা সবচেয়ে কাছের ডাটা পয়েন্টগুলোকে চুজ করে দেখলাম আমাদের এ ক্লাসটা সবচেয়ে বেশি আসছে,
এবং এই ক্ষেত্রে আমি কয়টা ডাটা পয়েন্টকে চুজ করছি, আমি 3টা ডাটা পয়েন্টকে চুজ করছি এবং এখানেই আসে এই কে নিয়ারেস্ট নেইবারের কে জিনিসটা। কে ইজ ইকুয়ালস টু এখানে 3। সো কে এর মাধ্যমে আমি বলে দিব যে সর্ট করার পর আমরা কতগুলো ক্লোজেস্ট নেইবারকে নিতে যেতেছি। কে এর ভ্যালু যদি 5 হইতো তাহলে আমরা 5টা ডাটা পয়েন্টকে নিতাম এবং ওই 5টা ডাটা পয়েন্ট থেকে মেজরিটি যেটা হইতো সেটাকেই আমরা চুজ করে নিতাম। সো আমাদের স্টেপসগুলো কি? সবার প্রথমে সকল ডাটা পয়েন্টের ডিস্টেন্স খুঁজে বের করা। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিস্টেন্স ফ্রম এভরি ডাটা পয়েন্ট। তারপরের কাজটা হচ্ছে আমরা সর্ট করব প্রত্যেকটা ডাটা পয়েন্টকে ডিস্টেন্সের হিসাবে। তারপর আমরা প্রথম কে সংখ্যক ডাটা পয়েন্টকে চুজ করে নিব। তারপর আমরা মেজরিটি ভোটিং করব। যেই ক্লাসটা সবচেয়ে বেশি আসবে সেই ক্লাসটাই হবে আমাদের এই ডাটা পয়েন্টের ক্লাস। এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটা জিনিস নিয়ে কথা বলা উচিত, সেটা হচ্ছে এই ডিস্টেন্স বের করা জিনিসটা আমরা কিভাবে ডিস্টেন্স বের করতে চাই। আপনারা যদি ইন্টারমিডিয়েটের বইয়ের সরল রেখার চ্যাপ্টারটা ভালো মতো পড়া থাকেন আর আমার এই সিরিজের শুরুর ভিডিওগুলো দেখা থাকেন, তাইলে আগেই কইছিলাম ভাই লিনিয়ার অ্যালজেব্রা দরকার পড়বো, অন্য লেভেলের লিনিয়ার অ্যালজেব্রা দরকার পড়বো। সো এই ক্ষেত্রে আমরা অন্য লেভেলের লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে না জানলেও চলবে। কোনো একটা গ্রাফের 2টা পয়েন্টের দূরত্ব বের করার সূত্র যদি আপনারা জানেন তাইলেই আসলে হয়ে যায়, অত কঠিন কিছু না। সো এটাকে বলা হয় ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স এবং এটার সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। x1 এবং y1 এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্টের পজিশনটা, x1, y1 এবং x2 আর y2 হবে অন্য সকল ডাটা পয়েন্টের পজিশনটা। আমরা জাস্ট বিয়োগ করব, হোল স্কোয়ার করব, তারপরে রুট করব এবং এটাকেই বলা হয় ইউক্লিডিয়ান ডিস্টেন্স। অথবা আপনারা আরেক ধরনের ডিস্টেন্সকেও এখানে ব্যবহার করতে পারেন যেটার নাম হচ্ছে ম্যানহ্যাটেন ডিস্টেন্স এবং এটার সূত্র অলমোস্ট সিমিলার। সকল রুট ওভার আর স্কোয়ারকে সরায় দেন এবং ওগুলাকে রিপ্লেস করে দেন একটা মডিউলো দ্বারা। সো x1 - x2 মডিউলো ক্লোজ প্লাস y1 - y2। এবং আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এখানে আমি এই ডিস্টেন্স ব্যবহার করবই বা কেন? ইউক্লিডিয়ান ডিস্টেন্স তো আমার ডাইরেক্ট ডিস্টেন্স, এটার কাজটা কি? নিজেরা খুঁজে লন ভাই। ম্যানহ্যাটেন ডিস্টেন্স আসলে কি জাস্ট এক সার্চে আপনারা পেয়ে যাবেন। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনাদেরকে যদি আমি সব খাওয়ায় দিই তাহলে এটা আপনাদের জন্য একদমই ভালো হবে না। সো একটু নিজেদের মতো পড়ালেখা করেন। ম্যানহ্যাটেন ডিস্টেন্সটাও পরবর্তীতে আবারও রিপিট হইতে যেতেছে কোনো এক জায়গাতে, কিন্তু আপাতত আমাদের ওইটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই, কারণ বাই ডিফল্ট কে নিয়ারেস্ট নেইবার ইউক্লিডিয়ান ডিস্টেন্সকেই ব্যবহার করে এবং আমরা এখন এটাকে ব্যবহার করার চেষ্টা করব আমাদের এই সিনথেটিক ডাটা ফ্রেমের উপরে। আমার মনে হয় ভিডিওটা অলরেডি বিশাল বড় হয়ে গেছে। বড় হোক গা, একটু বড় হলে কোনো সমস্যা নেই, আপনারা অনেক কিছু শিখবেন এবং আমি অনেক কিছু শিখতে পারবো। সো এই ক্ষেত্রে আমি জাস্ট একটা ডাটা পয়েন্টকে নিয়ে নেওয়ার চেষ্টা করব যেটা একেবারে মিডল বরাবর হবে। এই ক্ষেত্রে আমি কোড কোনোভাবেই করব না, আমি জাস্ট কোড কপি করে এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর একটু এক্সপ্লেন করে দিব এখানে কি হইতেছে। আমি এখানে জাস্ট আগের মতো একটা স্ক্যাটার প্লটকে তৈরি করছি এবং পাই প্লটের মাধ্যমে বলে দিছি আমাদের ফিক্স সাইজটা কিরকম হইতে পারে। আমি এখান থেকে ফিক্স সাইজটাকে সরাও দিতে পারি, কোনো সমস্যা নাই, যেরকম আছে ওই রকমই থাকুক। এবং তারপর আমি আমাদের ওই স্ক্যাটার প্লটের ভেতরেই জাস্ট একটা ডাটা পয়েন্টকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 3.5 এবং ওয়াই অক্ষ বরাবর 3.5। আমি ওই ডাটা পয়েন্টটাকে ব্ল্যাক করে দিছি এবং ওইটার সাইজটাকে একটু বড় করে দিছি। মার্কারের জন্য আমি এক্স দিয়ে দিছি এবং লেভেলকে সেট করে দিছি যেন আমি লেজেন্ড বক্সে সেটাকে দেখতে পারি। জাস্ট আমাদের যে স্ক্যাটার প্লটটা ছিল, উপরের স্ক্যাটার প্লটটা, ওইটার ভেতরে একটা ডাটা পয়েন্টের জন্যই আমি এখানে এক্সট্রা একটা স্ক্যাটার ফাংশনকে ব্যবহার করছি। এবং আমি যদি রান করি তাহলে এখন আমাদের এই ডাটা পয়েন্টটাকে ঠিক এখানে দেখতে পারবো এবং এই ডাটা পয়েন্টটা কোন ক্লাসের আন্ডারে পড়বে সেটা আমরা একটু আমাদের কে নিয়ারেস্ট নেইবারের থিওরিটাকে ব্যবহার করে বের করার চেষ্টা করব। সো প্রথমত আমাদের কি করতে হবে? সকল ডাটা পয়েন্ট থেকে ডিস্টেন্সটাকে খুঁজে বের করতে হবে। সো আমি এখানে খুব সুন্দরভাবে ইম্পোর্ট করে নিব নামপাইকে। সো নামপাই অ্যাজ এনপি এবং আমি পান্ডাসকেও এখানে ইম্পোর্ট করে নিতে চাই। পান্ডাস অলরেডি ইম্পোর্টেড অবস্থাতে আছে। তো আমি ডাটা পয়েন্টটাকে এখানে নিয়ে নিব। ডাটা পয়েন্ট ইজ ইকুয়ালস টু এনপি ডট অ্যারে এবং এই মেথডের ভেতরে আমি 3.5 কে দিয়ে দিতে পারি আমাদের ডাটা পয়েন্টের পজিশন বোঝানোর জন্য। অ্যান্ড আমি এখন
প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে এই ডাটা পয়েন্টের দূরত্বটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা একটু উইয়ার্ড হইতে পারে, আপনারা খুব সম্ভবত আগে দেখেন নাই। আমি একটা নতুন কলামকে তৈরি করব, যেটার নাম দিব আমি ডিস্টেন্স কলাম। এবং বানান কি আমি ঠিক বলতে পারবো? হ্যাঁ পারছি। ইকুয়ালস টু দিয়ে এখন আমি জাস্ট ওই সূত্রটাকেই এখানে অ্যাপ্লাই করব। সো এনপি ডট স্কোয়ার রুট ফাংশনটাকে এখানে ব্যবহার করতে চাইতেছি আমি, এবং এনপি ডট এসকিউআরটি এটার মাধ্যমে আপনারা যে কোনো ভ্যালুর স্কোয়ার রুট বের করতে পারেন। বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে একটা ডাটা ফ্রেম আছে, সেহেতু আমরা এই স্কোয়ার রুট মেথডের ভেতরে একটা সিরিজ দিই, একটা অ্যারে দিই, অথবা একটা ডাটা ফ্রেম দিই, পুরোটাই স্কোয়ার রুট হয়ে যাবে। এবং যেহেতু পান্ডাস ডাটা ফ্রেমের ভেতরেও নামপায়ের মতোই ব্রডকাস্টিং এবিলিটি আছে, সেহেতু আমরা জাস্ট আমাদের সূত্রের মতো এখানে লিখে দিতে পারি। সো প্রথমত আমরা কি করব, আমাদের ডাটা ফ্রেমের ফিচার 1টাকে এখানে নিয়ে নিব, এবং ফিচার 1 থেকে আমি বিয়োগ করব আমাদের ডাটা পয়েন্টের 0 ইন্ডেক্সটাকে। এবং এই ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল কি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার। সো ফিচার 1 থেকে আমরা ডাটা পয়েন্টকে বিয়োগ করতেছি, এবং তারপর আমি হোল স্কোয়ার করে দিলাম। তারপর আমি এখানে প্লাস করব, সেম টু সেম জিনিসটা এখান থেকে কপি করে নিলাম। জাস্ট ফিচার 1 এর বদলে ফিচার 2 দিয়ে দিতে হবে এখানে, ফিচার 1 এর বদলে ফিচার 2, এবং ডাটা পয়েন্টের 0 ইন্ডেক্সের বদলে ডাটা পয়েন্টের 1 ইন্ডেক্স, এবং এটাকেও অবশ্যই হোল স্কোয়ার করে দিতে হবে। খুব লম্বা একটা ইকুয়েশন হয়ে গেছে, দেখতে শুনতে অত সুন্দর লাগতেছে না। আমার মনে হয় এটাকে যদি একটু ছড়া ছিটা দিই তাহলেই ভালো হয়। এটাকে একটু সাজুগুজু করে দিলাম, এবং এখানে কি হইতেছে, খুব সিম্পলি আমরা আমাদের ফিচার 1 থেকে আমাদের ডাটা পয়েন্টের 0 ইন্ডেক্সটাকে বিয়োগ করতেছি, হোল স্কোয়ার করতেছি, সেটার সাথে যোগ করতেছি ফিচার 2 থেকে ডাটা পয়েন্টের 1 ইন্ডেক্সের হোল স্কোয়ার, পুরোটাকে যোগ করে আমি স্কোয়ার রুট করে দিতেছি। এবং আমি এখন আমাদের ডাটা ফ্রেমে দেখতে পারবো যে অটোমেটিক্যালি একটা ডিস্টেন্স কলাম অ্যাড হয়ে গেছে, এবং এই ডিস্টেন্স কলামটার সাথে আমরা টার্গেট ফিচার 1 এবং ফিচার 2কেও পাইতেছি। এবং এই ডিস্টেন্সটা প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমাদের ডাটা পয়েন্টের দূরত্বটাকে নির্দেশ করতেছে। সো তারপরের স্টেপটা কি, আমরা যেহেতু ডিস্টেন্স বের করে ফেলছি, আমরা এখন সর্ট করব কিসের সাপেক্ষে, ডিস্টেন্সের সাপেক্ষে। সো এটার জন্য আমরা একটা মেথডকে পাওয়া যাই, যেটার নাম হচ্ছে df ডট সর্ট ভ্যালুস, এবং এটার ভেতরে আমি বাই নামক একটা আর্গুমেন্টকে পাস করতে পারি, যেখানে বলে দিতে পারি যে কোন কলামের সাপেক্ষে আমাদের ভ্যালুগুলো সর্ট হবে। সো এটার ভেতরে আমি ডিস্টেন্সকে দিয়ে দিব, অ্যান্ড আমি এটাকে ইন প্লেস ইজ ইকুয়ালস টু ট্রু করে দিব, যেন পার্মানেন্টলি এটা সেট হয়ে যায়। তারপর আমি ডাটা ফ্রেমটাকে যদি দেখি, এখন আমাদের কাছে ডিস্টেন্স অনুযায়ী সর্ট হওয়া একটা ডাটা ফ্রেম আছে। অ্যান্ড এখন আমরা যদি এখান থেকে কে সংখ্যক ডিস্টেন্সকে শুরু থেকে নিয়ে নিই, তাহলেই কিন্তু আমরা আমাদের ডিসিশনটা মেক করা শুরু করতে পারি। সো কে এর ভ্যালু এই ক্ষেত্রে আমি 1 নিয়েই শুরু করি। আমাদের সবচেয়ে ক্লোজ ডাটা পয়েন্টের ক্লাস হচ্ছে ক্লাস বি। সো আমরা কি বলতে পারি যে আমাদের ডাটা পয়েন্টটা ক্লাস বি এর আন্ডারে পড়বে? আমরা আর একটু শিওর হয়ে নিই। লেটস সে আমাদের কে এর ভ্যালু 3। এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন, আমি সবসময় বেজোড় সংখ্যাকে নিতেছি, যেহেতু মেজরিটি ভোটিং হবে। আমরা যদি জোড় সংখ্যা নেই, তাহলে দুইটা ক্লাস সমান সংখ্যক হওয়ার পসিবিলিটি বেশি, এবং এই ক্ষেত্রে আমরা আসলে ডিসিশনটা নিতে পারবো না ঠিকভাবে। সো এই ক্ষেত্রে বেজোড় সংখ্যা বিশিষ্ট কে এর ভ্যালু নেওয়াটাই উত্তম হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে যদি কে এর ভ্যালু 3 নিয়ে নিই, তাহলে প্রথম 3টা ডাটা পয়েন্টকে নিতে হবে, এবং এই 3টা ডাটা পয়েন্ট যেহেতু আমাদের ডাটা পয়েন্টের সবচেয়ে ক্লোজ, সেহেতু আমরা মেজরিটি ভোটিং করব। মেজরিটি আছে কোনটা? ক্লাস বি, প্রথম 3টাতে। তাহলে আমাদের ডাটা পয়েন্ট কোন ক্লাসের আওতাধীন হওয়ার কথা? ক্লাস বি এর আওতাধীন হওয়ার কথা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে আমি যদি 3 থেকে 5 করে দিই কে এর ভ্যালু, প্রথম 5টাতে মেজরিটি ভোটিং এ আবার ক্লাস এ মেজরিটি চলে আসছে। ক্লাস এ আছে 3 বার, ক্লাস বি আছে 2 বার, এবং এখানে আসে ডিসিশন মেকিং এর জ্বালাটা। কে এর ভ্যালুর সাপেক্ষে আপনার মডেলের ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি কে এর ভ্যালু কত নিতেছেন। আমি এখানে কে এর ভ্যালু 1 নিয়ে পাইতেছি ক্লাস বি, 3 নিয়ে পাইতেছি ক্লাস বি, কিন্তু 5 নিলে আমি এখানে ক্লাস এ পাইতেছি। আমি যদি 7 নেই, তাহলে কিন্তু ক্লাস এ বিশাল বড় একটা মার্জিনে জয়যুক্ত হইতেছে। সো আসলে কোনটা ভালো এটা বুঝবো কিভাবে?
কে নিয়ারেস্ট নেইবার অথবা KNN এই অ্যালগরিদমটা ওই সকল স্পেশাল অ্যালগরিদমের ভেতরে পড়ে যেগুলো বুঝাটা অনেক সহজ এবং একটা অ্যালগরিদমই আপনি ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন ২ ধরনের ডাটা প্রেডিক্ট করার জন্যই ব্যবহার করতে পারেন। এটার ভেতরে অবশ্যই কিছু ফ্লজ আছে এবং সেই সকল ফ্লজগুলো অনেক বিশাল ফ্ল হইতে পারে এবং কিছু ভালো দিকও আছে। সো এই ক্ষেত্রে আমি বলে রাখবো নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত আপনারা নিজেদের মতো একটু রিসার্চ করেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমটার আরো অনেক জিনিসপাতি নিয়ে কথা বলবো এবং সেই সকল জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে বোঝানো, যেহেতু সহজ, কিন্তু সহজ জিনিস বুঝাইতে গেলে সময় নিতে পছন্দ করি এবং সাথে আমি মেলা পেঁচাল পারতেছিলাম আজকে। যাই হোক, আশা করি আপনারা এনজয় করছেন। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, ঢোকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। আপনারা না থাকলে এত দূর পর্যন্ত আমি কোনোভাবেই আসতে পারতাম না। সো অ্যাগেন আপনাদের জন্য আমার হার্টফেল্ট থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।